নিজের হবু স্বামী হিসেবে ম্যাট্রিক পরীক্ষায় কর্তব্যরত ম্যাজিস্ট্রেটকে দেখে হতবাক হয়ে গেল ঈশিতা। নিজের বাবার দিকে অসহায় চোখে তাকিয়ে ফিসফিস করে বলল, যেই লোকটা আমায় এক্সপেল করে দিল, এখন আমায় কিনা তাকেই বিয়ে করতে হবে? ঈশিতার বাবা ইসমাইল হোসেন মেয়ের কথায় তেমন পাত্তা দিল না। তিনি তো ব্যস্ত তার বাড়িতে আসা অতিথিদের আপ্যায়ন করার জন্যে। ঈশিতা ব্যাপারটা বুঝতে পেরে দমে গেল। তার ভীষণ কান্না পাচ্ছে এখন। ঈশিতা নিজের চোখের জল মুছে আর চোখে তাকালো তার সম্মুখে বসে থাকা 28 বছর বয়সী সুদর্শন পুরুষটির দিকে। চোখে থাকা চশমা যাকে আকর্ষণীয় করে তুলেছে। এখন এই লোকটাকে কতটা ভদ্র নম্র লাগছে, অথচ এই লোকটাই অবিবেচকের মতো ঈশিতার ভবিষ্যৎ নষ্ট করে দিল। বিনা দোষেও কঠিন শাস্তির মুখোমুখি হলো বেচারি মেয়েটা। ঈশিতা যে তার দিকে তাকাচ্ছে এটা নজরে এলো আয়ুষেরও। আয়ুষ জানে এই মেয়েটার কাছে সে অনেক বড় অপরাধী। শুধুমাত্র তার নেওয়া একটা ভুল সিদ্ধান্তের জন্য এই মেয়েটার জীবনে আজ ঝড় নেমে এসেছে। তাই তো মেয়েটাকে এক প্রকার বাঁচানোর জন্যই আজ সে নিরুপায় হয়ে নিজের পরিবারকে নিয়ে এই হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করতে এসেছে। ঈশিতা ভীষণ হাঁসফাঁস করছিল। আয়ুষও বুঝতে পারে তার ঈশিতার সাথে কথা বলা দরকার। তাই আয়ুষ সবার কথার মাঝখানে নম্র গলায় বলে উঠল, আমি ঈশিতার সাথে আলাদাভাবে কথা বলতে চাই, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। কথাটা ইসমাইল হোসেনের দিকে তাকিয়ে বলল আয়ুষ। ইসমাইল হোসেন সামান্য হেসে বললেন, কেন নয় ঈশিতা, তুমি ওনাকে ছাদে নিয়ে যাও। সেখানে গিয়ে তোমরা নিজেদের মধ্যে কথা বলো। বাকি জীবনটা তো তোমাদের একসাথেই থাকতে হবে, তাই তোমাদের মধ্যে বোঝাপড়াটা তো দরকার। ঈশিতা নিজের বাবার কথার বিরোধিতা করল না। বাধ্য মেয়ের মতো বসা থেকে উঠে দাঁড়ালো। আয়ুষের দিকে এক পলক তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিল। অতঃপর ছাদের দিকে পা বাড়ালো। আয়ুষও ঈশিতার পিছন পিছনে যেতে লাগলো। ঈশিতা ছাদে পৌঁছে গিয়ে থেমে গেল। আয়ুষ তার পেছনেই দাঁড়িয়ে। ঈশিতা এবার আয়ুষের চোখে চোখ রেখে বলল, বলুন, কি বলতে চান? আয়ুষ বুকের উপর দুহাত ভাঁজ করে দাঁড়ালো। নিজের চশমায় ডান হাতের তর্জনী আঙ্গুলে ছোঁয়ালো স্বভাবগত কারণে। অতঃপর জোরে শ্বাস নিয়ে বলল, আমি তোমার কথা ভেবেই এমন একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি, তাই তুমি আর বেশি কথা না বাড়িয়ে বিয়েটায় মত দিয়ে দাও। ঈশিতা হঠাৎ করে হো হো করে হেসে উঠল, যেন খুব মজা পেয়েছে তার কথাটা শুনে। কোনো রকমে হাসি থামিয়ে বলল, খুব মজা পেলাম আপনার কথা শুনে, মিস্টার আয়ুষ। আমার জীবনটা নষ্ট করে এখন আপনি এসেছেন আমায় বাঁচাতে? হাস্যকর। আয়ুষ নিশ্চুপ। জীবনে কখনো সে কারো কাছে এভাবে অপরাধী হয়নি যেমনটা ঈশিতার কাছে হয়েছে। ঈশিতা অনেক মেধাবী একজন ছাত্রী, যার ইচ্ছা ছিল পড়াশোনা করে ডাক্তার হওয়ার। ঈশিতার বাবা গ্রামের বনেদি লোক, তার চিন্তা ভাবনা উন্নত নয়। তিনি মেয়েকে এতদূর পড়াতে চাননি। ঈশিতা নিজের মায়ের সমর্থনে এতদূর পড়াশোনা করছিল। ঈশিতার মা হোসনে আরা নিজের বাপের বাড়ি থেকে পাওয়া সম্পদ দিয়ে ঈশিতার পড়াশোনার খরচ চালিয়েছেন। তিনি নিজে এক মূর্খসূর্খ মহিলা হলেও নিজের মেয়েকে সুশিক্ষিত দেখতে চেয়েছেন। কিন্তু ভাগ্যে অন্য কিছু ছিল। ঈশিতার ইংরেজি পরীক্ষার দিন তার পাশে বসে থাকা একটা মেয়ে অসৎ উপায় অবলম্বন করছিল, সে নকল করছিল। আয়ুষ সেদিন ওই মেয়েটাকে পাকড়াও করে। তবে মেয়েটি শুধু নিজেই ফাঁসে না, ঈশিতাকেও ফাঁসিয়ে দেয়। সব দোষ ঈশিতার কাঁধে দেওয়ার জন্য সে আগে থেকে ঈশিতার সিটের কাছে কয়েকটা পেপার রেখে দিয়েছিল। ঈশিতা লেখা এত ব্যস্ত ছিল যে খেয়াল করেনি। ফলে যা হবার তাই হয়েছে। ঈশিতাকে এক্সপেল করে দেয় আয়ুষ। সেদিন ঈশিতা অনেকবার বলেছিল তাকে ফাঁসানো হচ্ছে, সে নকল করেনি। কিন্তু আয়ুষ তার কোনো কথাই বিশ্বাস করে না। এই ঘটনায় ঈশিতা পুরো জীবন বদলে দেয়। তার সব সাজানো স্বপ্ন শেষ হয়ে যায়। ক্লাস 8-এ ট্যালেন্ট পুলে বৃত্তি পাওয়া মেয়েটি যে ক্লাসে সবসময় প্রথম হতো, তাকে কিনা নকল করার অপরাধে এক্সপেল করা হলো। কেউই এটা মানতে পারছিল না। ঈশিতার মা হোসনে-আরা মেনে নিতে পারেনি এটা। যেই মেয়েকে নিয়ে অহংকার করতেন, যাকে নিয়ে এত স্বপ্ন দেখেছিলেন, সেসব শেষ হয়ে যায়। ইসমাইল হোসেনও এই সুযোগ পেয়ে তাকে অনেক কথা শোনায়। হোসনে-আরা মেয়ের সাথে কথা বলা বন্ধ করে দেন। এর কিছুদিন পরে তিনি হার্ট অ্যাটাক করে মারা যান। ঈশিতার জীবনে ঝড় যেন থামেই না। হোসনে-আরার মৃত্যুর পর ইসমাইল হোসেন আরও সুযোগ পেয়ে যান। তিনি এই সুযোগে ঈশিতার সাথে একজন বয়স্ক লোকের বিয়ে ঠিক করেন। বলা বাহুল্য, সেই বয়স্ক লোক ইসমাইল হোসেনকে অনেক টাকার প্রলোভন দেখান। এর মধ্যে যে মেয়েটি ঈশিতাকে ফাঁসিয়েছিল সে অপরাধ বোধে ভুগতে থাকে। ঈশিতার বর্তমান পরিস্থিতি জেনে সে দ্রুত আয়ুষের ঠিকানা জোগাড় করে তার সাথে যোগাযোগ করে। আয়ুষের সামনে নিজের সব দোষ স্বীকার করে এবং জানায় ঈশিতা নির্দোষ। ঈশিতার সাথে ঘটে যাওয়া সব ঘটনাও সে জানায় আয়ুষকে। এসব শুনে আয়ুষ ভীষণ অপরাধবোধ অনুভব করে। তার একটা ভুল সিদ্ধান্তের জন্য আজ এত মেধাবী একটা মেয়ের জীবনে এত দুর্ভোগ নামতে চলেছে, সেটা সে মেনে নিতে পারেনি। আয়ুষ এটা আটকানোর জন্য প্রথমে পুলিশের সাহায্য নেওয়ার কথা ভাবে। আয়ুষ ভেবেছিল ঈশিতাকে বাল্যবিবাহ দেওয়া হচ্ছে, এটা দেখে বিয়ে বন্ধ করা যাবে। কিন্তু ইসমাইল হোসেন এই জন্য আগে থেকেই চাল চেলে রেখেছিলেন।
তিনি ঈশিতার জন্ম নিবন্ধনে আগে থেকে কারসাজি করে বয়স বাড়িয়ে রেখেছিলেন, যার ফলে ঈশিতার বর্তমান বয়স 18 জন্ম নিবন্ধন অনুসারে। তাই বিয়েতে আইনত কোনো বাধা থাকে না। তার উপর ঈশিতা নিজের মায়ের পর অনেক ভেঙে পড়ে, তার নিজেকে এসবের জন্য দায়ী মনে হয়, তাই সেও বিয়েতে মত দিয়ে ফেলে। আয়ুষের হাতে তখন আর কোনো উপায় ছিল না। সে শহরের সম্ভ্রান্ত পরিবারের ছেলে এবং সরকারি চাকরিও করে, তাই সে স্থানীয় একজন ঘটকের সাথে যোগাযোগ করে ইসমাইল হোসেনের সাথে কথা বলে, নিজের পরিবারকেও রাজি করায়। আর আজ সে এখানে চলে এসেছে। আয়ুষের এখন ইচ্ছা ঈশিতার দায়িত্ব নেওয়া, ঈশিতার স্বপ্ন পূরণে তাকে সহায়তা করা। এসব ভাবনা থেকে বেরিয়ে আয়ুষ ঈশিতাকে বলে, আমি এই বিয়েটা শুধু নিজেকে অপরাধবোধ থেকে মুক্তি দেওয়ার জন্যই করেছি। তুমি আমাকে বিশ্বাস করতে পারো, আমি তোমার জীবন পরিবর্তন করার চেষ্টা করব। ঈশিতা অট্ট হাসিতে ফেটে পড়ে। হাসি থামিয়ে বলে, আপনি আমার জীবন পরিবর্তন করতে পারবেন? পারবেন? পারবেন আমার মাকে আবার ফিরিয়ে আনতে? আয়ুষ মাথা নিচু করে নেয়। ঈশিতা বলে, পারবেন না। আপনাকে কিছু করতে হবে না, আপনি শুধু আমার চোখের সামনে থেকে যান। আপনাকে আমার সহ্য হচ্ছে না। দেখো ঈশিতা, তোমার বয়স কম, এই বয়সে আবেগ বেশি কাজ করে। আমি জানি আমার একটা ভুল সিদ্ধান্তের জন্য তোমার জীবনের পুরো গতিপথ পরিবর্তন হয়ে গেছে, কিন্তু তাই বলে তুমি আমাকে সম্পূর্ণ দোষ দিতে পারো না। এটা তো আমার দায়িত্ব ছিল, তাই না? হ্যাঁ, এটা আপনার দায়িত্ব ছিল, যেটা আপনি অনেক সুন্দর করে পালন করেছেন। আপনাকে আর কোনো দায়িত্ব পালন করতে হবে না। আমার জীবনকে নিজের গতিতে চলতে দিন। আমি ভাগ্যকে মেনে নিয়েছি। এটা বলে ঈশিতা চলে যেতে নিলেই আয়ুষ তার হাত ধরে আটকে বলে, তোমার মাকে হয়তো আমি ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু তোমার স্বপ্ন আমি অবশ্যই পূরণ করব। তোমাকে জীবনে আমি প্রতিষ্ঠিত করবই, এটা আমার ওয়াদা। ঈশিতা ঠায় তাকিয়ে রয় আয়ুষের দিকে। আমি আপনাকে কিছুতেই বিয়ে করব না। আমি ওই বুড়োকে বিয়ে করতে রাজি আছি, তবু আপনাকে বিয়ে করব না। ঈশিতা আয়ুষের মুখের উপর বলে দেয়। আয়ুষ তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলে, তুমি যদি নিজের ভালো না বোঝো তাহলে আমার কিছু করার নেই, তবে আমি নিজের ভুল শুধরে নেব। কি করবেন আপনি? জোর করে আমায় বিয়ে করবেন? প্রয়োজন হলে তাই করব। আয়ুষের স্পষ্ট জবাব। ঈশিতাও কম যায় না, সে বলে, আমি মরে যাব তাও কবুল বলবো না। আপনার যা করার করুন। আয়ুষ আর কথা বাড়ালো না, ঈশিতাকে পাশ কাটিয়ে নিচে চলে গেল। ঈশিতা ঠায় দাঁড়িয়ে রইল আর ভাবতে লাগলো আয়ুষের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে। তালুকদার বাড়ি ঢাকা শহরের অন্যতম বনেদি পরিবার। এই পরিবারের মাথা হলেন বর্তমানে আলতাফ তালুকদার, আয়ুষের বাবা। তবে আরও একজন আছেন যাকে তিনি মান্য করেন, যিনি হলেন তার মা তথা আয়ুষের দাদি গুলশানারা বেগম। গুলশানারা বেগম ঘরে বসে তসবি জপছিলেন। এমন সময় তার কক্ষে এলো তার ছোট ছেলে মহরুম আলামিন তালুকদারের একমাত্র মেয়ে ঐশিক তালুকদার। ঐশী এসে গুলশানারা বেগমের কাছে এসে বলল, পুরো বাড়ি ফাঁকা কেন দাদি? কাউকে কোথাও দেখছি না। আজ তো শুক্রবার, বড় আব্বু, বড় আম্মু, আয়শু ভাইয়া সবারই তো আজ বাসায় থাকার কথা। গুলশানারা বেগম তাকালেন নিজের মাসুম নাতনির দিকে। মেয়েটা বড্ড হতভাগী। ঐশীর যখন 5 বছর বয়স ছিল তখনই তার মা বাবা এক সড়ক দুর্ঘটনায় মারা যায়, তবে ঘটনাক্রমে বেঁচে যায় ঐশী। তবে তখন থেকেই তার পায়ে সমস্যা, ক্র্যাচে ভর করে হাঁটতে হয় সবসময়। গুলশানারা বেগম বড্ড ভালোবাসেন তার এই নাতনিটিকে। মেয়েটা বড্ড সহজ সরল। গুলশানারা বেগম মৃদু হেসে বলেন, সবাই তো আজ তোর আয়ুষ ভাইয়ার জন্য মেয়ে দেখতে গেছে। কথাটা শুনে ঐশীর পায়ের তলার মাটি সরে যায়। সে ব্যথাতুর কণ্ঠে বলে, মেয়ে দেখতে? হ্যাঁ রে, আয়ুষের তো বিয়ের বয়স হয়ে গেছে তাই না? এখন তো আবার ম্যাজিস্ট্রেটও হয়েছে। এতদিন তো বিয়ের কথা বলতেই খেপে যেত, কিন্তু আজ নিজের উদ্যোগে ওর মা বাবাকে নিয়ে মেয়ে দেখতে গেছে। ওহ আচ্ছা, ঠিক আছে, আমি রুমে যাই। আচ্ছা যা। ঐশী ক্র্যাচে ভর করে চলতে থাকে। গুলশানারা বেগম রুম থেকে বেরিয়ে এসে কিছু দূর যাওয়ার পর হোঁচট খেয়ে পড়ে যায়। পায়ে চোট লেগে রক্তও বের হয়, কিন্তু ঐশীর সেদিকে খেয়াল নেই। তার দু চোখ ভিজে উঠেছে অশ্রুতে। সেই ছোটবেলা থেকে আয়ুষকে পছন্দ করে ঐশী। ঐশীর প্রতিবন্ধকতার জন্য আয়ুষও তাকে অন্যভাবে ট্রিট করে, তাকে আগলে রাখে সব সময়। এই আগলে রাখাগুলোকে সে মনে করত আয়ুষের ভালোবাসা, কিন্তু আজ বুঝতে পারছে আয়ুষ তাকে ভালোবাসে না, তার প্রতি দয়া মায়া থেকেই তাকে সবসময় আগলে রাখে। এমনটা ভাবতেই ঐশীর আরও বেশি করে কান্না পায়। ঐশী আর্তনাদ করে বলে ওঠে, আমায় কেন ভালোবাসলে না আয়শু ভাইয়া? আমি যে প্রতিনিয়ত তোমার দ্বিধায় পাচ্ছি, তোমার দ্বিধায় পুড়ে ছাই হয়ে যায়। ঈশিতা সিঁড়ি বেয়ে যখন নিচে নামলো তখন অনেক দেরি হয়ে গেছে, কথা অনেক দূরে গিয়েছে। আয়ুষ নিচে এসে সবাইকে বলে দিয়েছে ঈশিতা বিয়েতে রাজি। কথা শুনে সবাই বিয়ের তারিখ পর্যন্ত ঠিক করে নেয়। ইসমাইল হোসেনের মুখ থেকে তো হাসি যাচ্ছেই না। তিনি তো ঠিক করে নিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব ঈশিতাকে বিদায় করে নিজেও আরেকটা বিয়ে করে নেবেন।
এত বড় পরিবারে মেয়ের বিয়ে হলে তো ভালোই হয়। ঈশিতা একবার ভাবলো সবার সামনে গিয়ে বলবে এই বিয়েটা সে করবে না, এই বিয়েতে তার কোনো মত নেই, কিন্তু পারল না, থেমে গেল সে। এখন সে যাই বলুক, তার বাবা ইসমাইল হোসেন যে ধরে বেঁধে তার বিয়েটা দিয়েই দিবে এটা সে এক প্রকার নিশ্চিত। তাই তর্ক করে লাভ নেই। তাই অন্য একটা ছক কষল ঈশিতা, বিয়ের দিন পালিয়ে যাবে, যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাবে, তবুও থাকবে না আর এখানে। এই আয়ুষ লোকটাকে তো সে কোনোভাবেই বিয়ে করবে না, কারণ ঈশিতা মনে করে এই লোকটাই তার জীবনের সব সমস্যার একমাত্র কারণ। ঈশিতাকে দেখেই আয়ুষের মা জাহানারা বেগম বলেন, এদিকে এসো মা। ঈশিতা লক্ষ্মী মেয়ের মতো এগিয়ে যায়। জাহানারা বেগম ঈশিতার মাথায় হাত বুলিয়ে বলে, মাশাল্লাহ, মেয়ে তো ভারী সুন্দর, কারো নজর না লাগুক। আমার ছেলের জন্য তো এমন একটা মেয়েই খুঁজছিলাম আমি। বলেই তিনি নিজের হাতে সোনার বালা খুলে ঈশিতাকে পরিয়ে দেন। ঈশিতার হাতে চুমু খেয়ে বলেন, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। এখন যত তাড়াতাড়ি তোমাকে আমি আমার ছেলের বউ করে নিয়ে যেতে পারবো তত তাড়াতাড়ি আমার শান্তি। জাহানারা বেগমকে খুশি লাগলেও আলতাফ তালুকদার যেন তেমন একটা খুশি নন, এটা তার মুখ দেখে বোঝা যাচ্ছে। সেদিনকার মতো কথাবার্তা শেষ করে ওনারা বিদায় নেন। যাওয়ার আগে আয়ুষ আবারও ঈশিতাকে বলে, আমি যা করেছি সব তোমার ভালোর জন্য। তুমি বড় হয়েছো, আশা করি নিজে ভালোটা তুমি বুঝবে, কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলো না। ঈশিতা কোনো প্রতিক্রিয়া দেখায় না। তার যে সিদ্ধান্ত নেওয়া সেটা সে নিয়ে ফেলেছে, আর কারো কথায় তাকে কোনোভাবে প্রভাবিত করতে পারবে না। আয়ুষেরা চলে যাবার পর ইসমাইল হোসেন ঈশিতাকে বলে, এখানে দাঁড়িয়ে না থেকে নিজের রুমে যাও। আর হ্যাঁ, একদম এই বিয়েতে কোনো ব্যাঘাত দেওয়ার চেষ্টা করো না। আমি ভালোই বুঝি তোমার মত নেই এই বিয়েতে, কিন্তু বিয়েটা তোমাকে করতেই হবে। তোমার মতো আপদ আমি বেশি দিন পালতে পারবো না। 8 পাশে পরে তোমায় বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু তোমার মায়ের জন্য পারিনি। এবার আমাকে কেউ আটকাতে পারবে না। ঈশিতা এবারও কোনো প্রতিক্রিয়া দেখায় না, কারণ তার পরিকল্পনা যে ঠিক করা। আপাতত সে চুপ থাকবে, যা হচ্ছে মেনে নিবে, অ্যাকশন দেখাবে বিয়ের দিন। আয়ুষ নিজের আলাদা গাড়ি করে কাজে বেরিয়ে পড়ে, আর তার মা বাবা গাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। জাহানারা বেগম তো ঈশিতার প্রশংসা একদম পঞ্চমুখ, কিন্তু আলতাফ তালুকদারের মুখে কুলু পেটেছেন, কিছুই বলছেন না। জাহানারা বেগম ব্যাপারটা বুঝতে পেরে বলেন, তুমি মুখটা এমন বাংলার পাঁচের মতো করে রেখেছো কেন? আলতাফ তালুকদার মলিন মুখে বলেন, আমি ভেবে রেখেছিলাম ঐশীর সাথে আয়ুষের বিয়ে দিব। মেয়েটাকে নিয়ে বড্ড ভয় হয়, সবসময় চোখের সামনে থাকলে শান্তিতে থাকতে পারতাম। জাহানারা বেগম তেতে ওঠেন, রাগে তার সর্বাঙ্গ কেঁপে উঠে, দাঁতে দাঁত পিষে বলে, তোমার আর বুদ্ধি হলো না তালুকদার সাহেব? ওই খোড়া মেয়েটাকে কিনা করবে নিজের একমাত্র ছেলের বউ? আমার ছেলে হলো হীরের টুকরো, আর তোমাকে এত চিন্তা করতে হবে না। ওই খোড়া মেয়েটাকে এমনিতেই কেউ বিয়ে করবে না, সারা জীবন নিজের চোখের সামনেই রাখতে পারবে। আর হ্যাঁ, এমন অলক্ষণের কথা আর বলবে না আমার সামনে। জাহানারা, এমন বলছো কেন তুমি? মেয়েটা যে শুধু পায়ে একটু সমস্যা, রূপগুণের তো অভাব নেই, এজন্য তুমি ওর ব্যাপারে এমন কথা বলবে? ঘাট হয়েছে আমার, এখন এসব বাদ দাও। আয়ুষ নিজে থেকে এত ভালো একটা মেয়ে পছন্দ করেছে, আমি তাতেই খুশি। না হলে তো তুমি নিজেই ওই খোড়া ভাতিজিকেই আমার ছেলের গলায় ঝুলিয়ে দিতে। যাই হোক, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এখন আমি শুধু ঈশিতাকে নিজের বাড়ির বউ হিসাবে বরণ করার জন্য অপেক্ষা করছি। সামনে তোর আয়ুষ ভাইয়ার বিয়ে, তুই ঘরে বসে আছিস? তুই তো ওর একমাত্র বোন, যা নিজের ভাইয়ের বিয়ে উপলক্ষে আনন্দ কর। ঐশীর রুমে এসে এই কথাগুলো বলতে থাকে জাহানারা বেগম। ঐশীকে এই কথাগুলো বলে ভীষণ মানসিক শান্তি পান। কৈশোরকালে একবার মজার ছলে ঐশী ওনাকে বলেছিলেন সে আয়ুষকে পছন্দ করে। জাহানারা বেগম ব্যাপারটাকে এতটা গুরুত্ব দেননি, কিন্তু তার জহুরির চোখ, ঐশীর হাবভাব দেখেই তিনি একসময় বুঝে যান এই মেয়ের মনে তার ছেলের জন্য একটা সফট কর্নার আছে। ব্যাপারটা মোটেও ঠিকভাবে মেনে নেননি জাহানারা বেগম। একে তো ঐশীর পায়ের ওই সমস্যা, তার উপর জাহানারা বেগমের ধারণা এই মেয়েটা অপয়া, কারণ এই মেয়ের জন্মের পর থেকে তাদের পরিবারে একের পর এক বিপদ নেমে এসেছে। আলতাফ তালুকদারের ব্যবসায় বড় লস হয়েছিল এই মেয়ের জন্মের কিছুদিন পরে, যদিও কিছু বছরের মধ্যেই তাদের অবস্থা আবারও আগের মতো হয়, কিন্তু এরপরই ঐশীর বাবা মার মৃত্যু। এসব ঘটনার পরপরই ঘটায় ঐশীর প্রতি নেতিবাচক ধারণা তৈরি হয়েছিল তার মনে। তাছাড়া কয়েক বছর আগে ঐশীকে মেলায় ঘুরতে নিয়ে যাওয়ার সময় আয়ুষের একটা বিরাট সড়ক দুর্ঘটনা হতে হতে সে বেঁচে যায়। এরপর থেকে ঐশীকে তিনি একদম সহ্য করতে পারেন না, কিন্তু পরিবারের সবাই মেয়েটাকে এত মাথায় তুলে নাচে, এর জন্যে সবার সামনে কিছু বলতেও পারেন না। কিন্তু আজ সুযোগ পেয়ে তিনি কিছুতেই সেটা হাতছাড়া করবেন না।
মানসিক যন্ত্রণায় শেষ করে দেবেন মেয়েটাকে, শুধুমাত্র যাতে ওই মেয়েটার থেকে নিজের ছেলেকে দূরে রাখা যায়। সেজন্যে তো শিক্ষাগত যোগ্যতায় অনেক পিছিয়ে থাকা একটা মেয়েকে যখন আয়ুষ বিয়ে করতে চায় তখন তিনি বিনা বাক্যে মেনে নেন। এদিকে ঐশীর মন মানসিকতা অন্যরকম ছিল। সে জাহানারা বেগমের মনের এত প্যাচ বুঝতে পারে না। সামান্য হেসে বলে, আমার ভীষণ অসুস্থ বোধ হচ্ছে বড় আম্মু। জাহানারা বেগম আর কথা না বাড়িয়ে চলে এলেন। যাওয়ার আগে বললেন, ঐশীর বোধহয় ওই মেয়েটাকে খুব পছন্দ জানিস। আমরা তো চাইছিলাম বিয়েটা কয়েক মাস পর হোক, কিন্তু আয়ুষী জেদ করে বলল এই মাসের মধ্যেই যেন বিয়েটা হয়। ছেলেটা আমার একেবারে বিয়ের জন্য পাগল হয়ে গেছে। 1 সপ্তাহ পরে আমার বাড়ির বউ ঘরে আসবে ভেবে আনন্দ হচ্ছে খুব। জাহানারা বেগমের এসব কথা ঐশীকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল। ঐশীর চোখ আর বাধা মানে না। তার দু চোখের কার্নিশ বেয়ে পড়তে থাকে বিন্দু বিন্দু অশ্রুকণা। ভালোবাসা এত কষ্ট কেন? জাহানারা বেগম ঐশীর চোখের অশ্রু দেখে পৈশাচিক আনন্দ পান। অতঃপর হাসি মুখে প্রস্থান করেন। রাতে ডিনার টেবিলে ঐশী অনেক শান্ত হয়ে বসেছিল। অন্য সময় আয়ুষ আসতে এসে তার দিকে তাকিয়ে মুচকি হাসি উপহার দিত, কিন্তু আজ একদম মাথা নিচু করে খাওয়ায় মনোযোগী। আয়ুষ ব্যাপারটা খেয়াল করলো, তবে বিষয়টা তো সিরিয়াসলি নিল না। আয়ুষের মনে হলো সে যেহেতু ঐশীকে ছাড়াই ঈশিতাকে দেখতে চলে গিয়েছিল, তাই হয়তো ঐশী তার উপর অভিমান করেছে। পরে ওকে বুঝিয়ে ম্যানেজ করবে। এদিকে খাবার টেবিলে গুলশানারা বেগমও বেশ অভিমানী সুরে আলতাফ তালুকদারকে বলেন, মানছি আমার বয়স হয়েছে, কিন্তু তাই বলে তোরা আমার থেকে অনুমতি নেওয়ার তোয়াক্কা করবি না? এভাবে হুট করে বিয়েটা ঠিক করে নিলি, আমার থেকে একবার অনুমতি তো নিবি। আমি তো মেয়েটাকে দেখলামও না। জাহানারা বেগম নিজের স্বামীর পাতে খাবার দিতে দিতে বলেন, আমরা আর কি করব আম্মা? আপনার নাতি তো নিজে থেকে মেয়েটাকে পছন্দ করেছে, সেই তো সেধে বিয়ে করতে চেয়েছে। আমাদের রাজি না হয়ে উপায় ছিল? আমার ছেলে যে বিয়ের কথা শুনেই প্রসঙ্গ বদলে দিত, সে যখন নিজে থেকে বিয়ে করতে চেয়েছে তখন আমি আপত্তি জানাবো কেন? আলতাফ তালুকদার চোখের ইশারায় জাহানারা বেগমকে চুপ করতে বলেন। গুলশানারা বেগম মুখটা গম্ভীর করে বললেন, শুনলাম মেয়েটা নাকি আন্ডার ম্যাট্রিক, এবার নাকি ওকে এক্সপেল করা হয়েছে। আমার সুশিক্ষিত নাতির পাশে এই মেয়ে কিভাবে যায়? ও আন্ডার মেট্রিক হলে ভীষণ মেধাবী। তাছাড়া ওর এক্সপেলের ঘটনাটাও ছিল সম্পূর্ণ ভুল বোঝাবুঝি। ও একদম নির্দোষ। আর তুমি চিন্তা করো না দাদিজান, ওকে আমি একদম নিজের যোগ্য করে তুলব। ঐশী নিজের খাওয়া শেষ করে নীরবে ক্রাচে ভর দিয়ে উঠে দাঁড়ায়। এসব কথা শুনতে তার ভালো লাগছিল না। বুক ফেটে কান্না পাচ্ছিল। যাকে এতগুলো বছর যাবৎ ভালোবেসে গেল, তার কাছে ভালোবাসা প্রকাশ করার আগে সে অন্য কারো হয়ে গেল। ঐশীর মাঝে মাঝে নিজের উপর অভিমান হয় খুব। আজ যদি তার পা ঠিক থাকতো তাহলে অনেক আগেই আয়ুষকে নিজের মনের কথা বলে দিত। কিন্তু নিজের এই প্রতিবন্ধকতার জন্য সবসময় হীনমন্যতায় ভুগতে হয়েছে তাকে। স্কুল কলেজেও অনেক ছেলেকে বলতে শুনেছে তার সৌন্দর্য দেখে প্রেমে পড়লেও তার প্রতিবন্ধকতার জন্য তারা মুখ ফিরিয়ে নিয়েছে। এমত অবস্থায় কিভাবে নিজের ভালোবাসার মানুষটাকে মনের কথা বলতো সে? যদি সেও একই কারণে ফিরিয়ে দিত তাহলে যে শেষ হয়ে যেত মেয়েটা। ঐশী নিজের কক্ষে এসে একটা অ্যালবামে আয়ুষের সাথে নিজের কিছু ছবি দেখে কাঁদছিল। মনে করছিল কিছু পুরনো স্মৃতি, আয়ুষের করা কেয়ারগুলো। তারপর হঠাৎই গুনগুন করে গাইতে শুরু করে, কেন রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছেও দিন ফুরালেও আসলে না, এই মন কেমনের জন্মদিন, চুপ করে থাকা কঠিন, তোমার কাছে খরস্রোতাও গতিহীন, নতুন সকালগুলো কপাল ছুলো তোমারই, দূরে গেলেও এটাই সত্যি তুমি আমারই, শুধু আমারই। এমন সময় ঘরে কারো আসার শব্দ শুনে ঐশী নিজের চোখের জল মুছে অ্যালবামটা বালিশের নিচে লুকিয়ে রাখে। আয়ুষ ঐশীর রুমে প্রবেশ করেই বলে, গান থামালি কেন? বেশ সুন্দরই তো গাইছিলি। তোর গানেগুলো কিন্তু দারুণ। চাইলে ভালো সঙ্গীত শিল্পী হতে পারবি। ঐশী বিনিময়ে জোরপূর্বক হাসে। অতঃপর বলে, ভাইয়া তুমি হঠাৎ? তুই কি আমার উপর রাগ করে আছিস ঐশী? রাগ করবো কেন ভাইয়া? আয়ুষ ঐশীর পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তোকে আমার বউ দেখতে নিয়ে যায়নি জন্য আসলে সবটা এত তাড়াহুড়ো হয়ে গেল যে। তুমি ভুল ভাবছো, আমি মোটেই রাগ করিনি। তাহলে এসেছিস থেকে আমার সাথে কোনো কথা বলিস না কেন?
কেনই বা আমাদেরকে এভাবে এড়ে চলছিস? তেমন কিছু না, আসলে সামনে ফাইনাল এক্সাম তো, তাই একটু ব্যস্ত ছিলাম। তবে একটা কথা ঠিক, আমার তো হবু বউকে দেখার খুব ইচ্ছা। আমি জানতে চাই কে সেই ভাগ্যবতী যে আমার শখের পুরুষকে না চাইতেই পেয়ে যাবে। শেষের কথাটা মনে মনেই বলে ঐশী, যা আয়ুষের কান অব্দি যায় না। আয়ুষ ভীষণ আগ্রহের সাথে ঈশিতার ছবি ঐশীকে দেখায়। ঐশী ভালোভাবে তাকায় ঈশিতার দিকে, অতঃপর নিজের সাথে মেয়েটার তুলনা শুরু করে। উজ্জ্বল শ্যামলা রঙের মেয়েটির মুখশ্রী ভীষণ সুন্দর, বড় বড় পদ্ম আঁখি তার সৌন্দর্য যেন বাড়িয়ে তুলেছে। তবু ঐশীর সৌন্দর্যের কাছে নির্দ্বিধায় হার মেনে যাবে মেয়েটা। ফর্সা সুশ্রী ঐশী রূপে শিক্ষাগত যোগ্যতায় মেয়েটার থেকে এগিয়ে থাকলেও পিছিয়ে গেল শারীরিক প্রতিবন্ধকতার জন্যে। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাবি আমার খুব পছন্দ হয়েছে। একটু বয়স কম, তবে এটা কোনো ব্যাপার না, তোমার সাথে ভালোই মানাবে। এটা বলে পুনরায় জোরপূর্বক হাসে, কিন্তু তার ভেতরে কি চলছে সেটা একমাত্র ঐশীই জানে। ঈশিতা আজ দেরি করে সন্ধ্যার কিছুক্ষণ পর বাড়ি ফেরায় তার বাবা তার উপর অনেক চিল্লাপাল্লা করছিল, কিন্তু তার উপর এসবের কোনো প্রভাবই পড়ছিল না। সে নিজের অন্যার ফাঁকে লুকিয়ে রাখা একটা খাম বের করে সেখান থেকে একটা টিকিট বের করে সন্তুষ্টির হাসি হেসে বলে, পেয়ে গেছি আমার কাঙ্ক্ষিত জিনিস, এখন আমার মতের বিরুদ্ধে কেউ কিছু করতে পারবে না। আয়ুষ ঈশিতার বিয়ের ধুম লেগে গেছে চারিদিকে। তালুকদার বাড়িতে ইতিমধ্যেই সাজসজ্জা শুরু হয়ে গেছে। দেখতে দেখতে তাদের বিয়ের ডেট একদম ঘনিয়ে আসছে। আগামীকালই আয়ুষ ঈশিতার বিয়ে। আজকে রয়েছে নানা রকম অনুষ্ঠান। এদিকে যত দিন এগোচ্ছে ঐশীর দুঃখের পরিমাণ ঠিক ততই বাড়ছে। আয়ুষের থেকে চিরতরে আলাদা হওয়ার কষ্ট তাকে কুরে কুরে খাচ্ছে। আর মেয়েটা তো এতটাই হতভাগ্য যে নিজের মনের এই কথাগুলো বলার মতো কাউকেও খুঁজে পাচ্ছে না, বাড়ির কাউকে বলতে পারবে না, আবার তার এমন কোনো কাছের বন্ধুও নেই। ঐশী দীর্ঘশ্বাস ফেলে। ভাগ্যকে তো সে একদম মেনে নিয়েছে, তাই আর এসব ভেবে লাভ নেই। ভাগ্যকে তো পরিবর্তন করা সম্ভব নয়। তার ভাগ্যে হয়তো এটাই লেখা ছিল যে কাছের মানুষটাকে এভাবে অন্য কারো হয়ে যেতে দেখতে হবে। ঐশীর এসব ভাবনার মাঝে আয়ুষ এসে দাঁড়ালো তার পাশে। ঐশী আয়ুষকে খেয়াল করেনি তখনও। আয়ুষ এসে ঐশীকে বলল, এখানে চুপচাপ দাঁড়িয়েছিস কেন? ওখানে তো সবাই আনন্দ করছে, তুইও যা। আয়ুষের কথায় ঐশীর ধ্যান ভাঙে। আয়ুষ আজ সাদা রঙের একটা কাতানের পাঞ্জাবি পরেছে, ভীষণ সুন্দর কারুকাজ করা। এই পাঞ্জাবিতে একজন রাজপুত্রের মতো লাগছে আয়ুষকে। তাকে দেখা মাত্র ঐশীর মুখে হাসি ফুটে ওঠে। তবে আয়ুষ অন্য কারো হয়ে যাবে এটা ভাবতেই তার মুখের হাসি মিলিয়ে যায়। অতঃপর ধীরে বলে ওঠে, আমি তো ওদের কাউকেই চিনি না, তাই। ও এই ব্যাপার, চল আমি ওদের সবার সাথে তোদের পরিচয় করে দিচ্ছি। এই বলে আয়ুষ ঐশীকে নিজের সাথে নিয়ে আসে। ঐশী ক্রাচে ভর করে সাবধানে এগিয়ে আসে। মূলত এখানে আয়ুষের মামাতো ভাই বোনেরা এবং বন্ধু বান্ধবেরা এসেছে। আয়ুষের একমাত্র মামার 2 ছেলে এবং 1 মেয়ে। তাদের মধ্যে বড় ছেলে আমেরিকায় থাকে, সে তো আসতে পারেনি। তবে তার ছোট ছেলে নাহিদ এবং মেয়ে নামিরা এসেছে। আয়ুষ নামিরাকে কাছে ডেকে ঐশীকে দেখিয়ে বলে, নাদিরা, ঐশীকে একটু তোদের সাথে নিত, বেচারা একা একা বসে বোর হচ্ছে। নামিরা ঐশীকে নিজের সাথে নিয়ে আসে। ঐশী আসতে নাহিদ হাঁ করে তাকিয়ে থাকে ঐশীর দিকে। তার গলায় ছিল একটা DSLR ক্যামেরা, যেটা দিয়ে সে সবার ছবি তুলছিল। নামিরা নাহিদের উদ্দেশ্যে বলে, কি হলো নাহিদ, এভাবে হাঁ করে তাকিয়ে আছিস কেন? আমার আর ঐশীর একসাথে একটা ছবি তুলে দে তো। নামিরার কথায় নাহিদের ধ্যান ভাঙে। সে তাদের ছবি তোলায় মনোযোগী হয়, অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দেয়, বিশেষ করে ঐশীর। এই মেয়েটাকে কেন জানি ভীষণ ভালো লাগে নাহিদের। হঠাৎ করে আয়ুষ নাহিদের উদ্দেশ্যে বলে, কিরে নাহিদ, তুই তো দেখি বেশ ভালোই ছবি তুলিস। মেডিকেল এডমিশন না দিয়ে তো ফটোগ্রাফার নিয়ে ক্যারিয়ার করাতে পারতি। কি যে বলো না ভাইয়া, ডাক্তারি হলো আমার পেশা আর ফটোগ্রাফি হলো নেশা, দুটোর মাঝে তো ডিফারেন্স রয়েছেই। এই বলে সে আবার ঐশীর দিকে তাকায়। মেয়েটার মুখ কেন জানি ভীষণ মলিন লাগছে। ঐশীর মলিন মুখ একদম ভালো লাগে না নাহিদের। বর্তমানে মেডিকেলে 3য় বর্ষে পড়াশোনা করছে ছেলেটা। তবে জীবনে কখনো প্রেম ভালোবাসা আসেনি, কারণ সে নীরবে মন দিয়ে বসে আছে অন্য কাউকে। অ্যাডমিশনের সময় আয়ুষদের বাড়িতে এসে কিছুদিন ছিল সে, আর এই কদিনের মধ্যেই একজনের উপর মন আটকে যায়। মেয়েটা তার 1 বছরের জুনিয়র। সেই যে মেয়েটার উপর মুগ্ধ হয়েছে, তারপর আর কারো দিকে তাকায়নি। কিন্তু মেয়েটা নিজের মনের কথা বলে দেওয়া হয়নি, জানে না কবে বলতে পারবে, তবে বলবেই একদিন না একদিন। ঈশিতার একদম ভালো লাগছে না বিয়ে নিয়ে এত আদিক্ষেতা। তার ফুপু খালা মামিরা সবাই এসে উপস্থিত হয়েছে। সবাই বিয়ে নিয়ে তাকে নানা রকম কথাবার্তা বলছে, ঠাট্টা ইয়ার্কিও করছে, অনেক কিছু বলছে। এসব কিছু শুনে তার গা জ্বলে উঠছে। ইচ্ছে করছে এখনই দৌড়ে পালিয়ে যেতে, কিন্তু তার উপায় নেই। তাই দাঁতে দাঁত চেপে সব কিছু সহ্য করছে। এর মধ্যে তার 7 বছর বয়সী মামাতো বোন তার ড্রয়ার খুলে একটা খাম বের করে ঈশিতার কাছে এসে বলে,
আপু, এই খামটা কিসের? ঈশিতা দ্রুত সেই খামটা তার হাত থেকে কেড়ে নিয়ে ঝাড়ি দিয়ে বলে, না বলে কারো জিনিসে হাত দিতে নেই জানিস না? এত অভদ্র কেন তুই? এভাবে বলছো কেন আপু? আমি তো... চুপ, একদম চুপ। আমি তোর কোনো কথা শুনতে চাই না, যা তো আমার রুম থেকে। ঈশিতার কথা শুনে তার মামাতো বোন উদাস মনে বের হয়ে যাচ্ছিল। এমন সময় তার মামি এসে বলে, তুই এত অভদ্র কেন সীতা? ও তো ছোট বাচ্চা, না বুঝেই করে ফেলেছে, তাই বলে ওকে এভাবে বলবি? আমার জিনিসে কেউ না বলে হাত দিলে আমার মাথা গরম হয়ে যায়। তা কি এমন অমূল্য ধন আছে ওই খামের মধ্যে? দেখি তো একটু। ঈশিতা খামটা সরিয়ে বলে, এটা কনসিলার। ঈশিতার মামি মুখ বাঁকিয়ে বলে, ঢং! মামুনি, এসো তো আমার সাথে। ঈশিতা হাঁপ ছেড়ে বাঁচে। আর একটু হলেই তার সব পরিকল্পনা ব্যর্থ হয়ে যেত। রাতে তালুকদার বাড়িতে সবাই মিলে আয়ুষের বিয়ে উপলক্ষে গানের আসর বসিয়েছে। তাতে একের পর এক সবাই গান বলছে। ঐশী শুকনো মুখে বসেছিল সেখানে। এর মধ্যে নাহিদ ঐশীর উদ্দেশ্যে বলে, ঐশী, আপনি একটা গান বলুন না। আপনি তো অনেক সুন্দর গান বলেন, গতবার শুনেছিলাম। আমি... তাই নাকি? তাহলে ঐশীর গান শুনতে হচ্ছে তো। আয়ুষ সে সময় ওখান দিয়ে যাচ্ছিল। সকলের কথা শুনে সে এসে বলে, হ্যাঁ ঐশী, সত্যি দারুণ গান শোনায়। ঐশী, একটা গান বলে শোনো না সবাইকে। আয়ুষের এই আবেদন ফেলতে পারে না ঐশী, তাই নিজের সব দুঃখের বহিঃপ্রকাশ ঘটানোর সিদ্ধান্ত নেয় গানের মাধ্যমে। কিছুক্ষণ সময় নিয়ে বলতে শুরু করে, মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়া বন বিহারিণী থাক থাক নিজ মনে দূরেতে আমি শুধু বাঁশরি সুরেতে থাক থাক নিজ মনে দূরেতে আমি শুধু বাঁশরির সুরেতে পরশ করিবর প্রাণ মন অকারণ মায়া বন বিহারিণী চমকিবে ফাগুনের পবনে বসিবে আকাশবাণী শ্রবণে চমকিবে ফাগুনের পবনে চিত্ত আকুল হবে অনুক্ষণ অকারণ দূর হতে আমি তারে সাধিব গোপনে বিরহ ডোরে বাঁধিব দূর হতে আমি তারে সাধিব গোপনে বিরহ ডোরে বাঁধিব। গান গাইতে গাইতে ঐশীর চোখের কার্নিশ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে, যা সে সবার আড়ালে মুছে নেয়। কিন্তু তার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে থাকা নাহিদের ঠিকই এটা চোখে পড়ে। সাথে ঐশীর গলা শুনে সে বুঝে যায় এই গানের মাধ্যমে সে নিজের অনুভূতি ব্যক্ত করছে। গান শেষে ঐশী ঘুমের বাহানা দিয়ে সবার মাঝখান থেকে উঠে ছাদে চলে যায়। গিয়ে নীরবে অশ্রু বিসর্জন দিতে থাকে। এমন সময় কেউ পেছন থেকে তাকে স্পর্শ করে। ঐশী পিছনে ফিরে তাকাতেই দেখতে পায় নাহিদকে। নাহিদ ঐশীকে এভাবে কাঁদতে দেখে বিচলিত হয়ে বলে, আপনি কাঁদছেন কেন ঐশী? ঐশী দ্রুত নিজের চোখের জল মুছে বলে, কই না তো। আপনি সবার থেকে লুকাতে পারলেও আমার থেকে পারবেন না। আমি সবার অলক্ষ্যে দেখে ফেলেছি। কিছু কান্না দুঃখের বহিঃপ্রকাশ, কিছু কান্না মন ভাঙার। কে ভাঙলো আপনার মন? আমার ভাগ্য। দেখছেন না আমি একটা পঙ্গু মেয়ে। আমার মতো আমার ভাগ্যটাও। যাই হোক, একটা অনুরোধ করি, রাখবেন? দয়া করে কাউকে জানাবেন না আমি কাঁদছিলাম। ঠিক আছে, আমি আপনার কথা রাখবো, বিনিময়ে আপনাকেও আমার কথা রাখতে হবে। আর কি কথা? আর কখনো কাঁদবেন না। আপনার এই সুন্দর চোখে কান্না মানায় না। বলেই প্রাণ খোলা হাসে। যে হাসি দেখে ঐশীও সামান্য হাসার চেষ্টা করে। আজ আয়ুষ ঈশিতার বিয়ে। ঐশীর মন আজ স্বাভাবিকভাবেই ভালো নেই। সকাল থেকে নিজেকে একটা বদ্ধ ঘরে আবদ্ধ করে রেখেছিল সে। সমানে কেঁদে চলেছিল। এসবের মধ্যেই নামিরা এসে ঐশীকে একা রুমে বসে থাকতে দেখে বলে, ঐশী, তুমি এভাবে একা ঘরে বসে কি করছো? আয়ুষ ভাইয়ার গায়ে হলুদের সময় হয়ে এসেছে, সবাই ওকে হলুদ মাখাচ্ছে, চলো তুমিও মাখাবে। আসলে আপু আমার শরীরটা ঠিক ভালো লাগছে না। তোমাকে দেখে তো সুস্থই মনে হচ্ছে। আর তোমার একমাত্র কাজিনের বিয়ে বলে কথা, চলো আমার সাথে।
এই বলে নামিরা ঐশীকে এক প্রকার জোর করে নিয়ে আসে। গায়ে হলুদের স্থানে আসতেই ঐশীর চোখ আটকে যায় আয়ুষের মধ্যে। আয়ুষ আজ হলুদ কালারের একটা পাঞ্জাবি পরেছে গায়ে হলুদ উপলক্ষে। পাঞ্জাবিটা বেশ মানিয়েছে তাকে। ঐশী এক দৃষ্টিতে তাকিয়ে রয় কিছুক্ষণ। নামিরা ঐশীকে সাথে নিয়ে এগিয়ে যায়। জাহানারা বেগম ঐশীকে দেখে মৃদু হেসে তার দিকটা হলুদের বাটি এগিয়ে দিয়ে বলে, এই নে ঐশী, তোর আয়ুষ ভাইয়ের গায়ে হলুদ মাখিয়ে দে তো। ঐশী কাপা কাপা হাতে হলুদ তুলে নেয়। এরপর ছলছল নয়নে এগিয়ে যায় আয়ুষের দিকে। আয়ুষের গালে আলতো করে হলুদ ছুঁয়ে দেয়। আয়ুষকেও আজ বেশ আনন্দিত লাগছে। নাহিদ একটু দূরে দাঁড়িয়ে ছবি তুলছিল। ঐশীকে দেখে সে এগিয়ে আসে কথা বলার জন্য। ঐশী আয়ুষকে হলুদ মাখিয়ে চলে যেতে নিতেই, নাহিদের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিতেই নাহিদ ঐশীকে আগলে নিল। ঐশীর চোখ দিয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা অশ্রু, যা আজও নজর এড়ালো না নাহিদের। সে বিচলিত হয়ে উঠল। বোঝার চেষ্টা করলো ঐশীর কান্নার কারণ। ঐশী ততক্ষণে নিজেকে সামলে বসে পড়ে। নামিরা ঐশীর কাছে এসে বলে, তুমি ঠিক আছো তো? জি আপু। দুঃখিত আমার সাথে ধাক্কা লেগেই। না না ভাইয়া, আপনি কেন দুঃখিত বলছেন? আপনি আমাকে আগলে ধরলেন জন্যই তো আমি বেঁচে গেলাম। আমার তো একটু সাবধানী হওয়া উচিত ছিল। ঐশীর মুখে ভাইয়া ডাকটা একদম ভালো লাগে না নাহিদের, কিন্তু সে চুপচাপ এই ডাকটা হজম করে নেয়। ঈশিতার গায়েও হলুদ মাখানো হচ্ছে। ঈশিতার গা যেন জ্বলে যাচ্ছে হলুদের ছোঁয়ায়। একদম সহ্য হচ্ছে না কিছু, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে সবকিছু মানিয়ে নিতে হচ্ছে। ঐশীর বড় মামি তার গায়ে হলুদ মাখিয়ে বলতে থাকে, তোর গায়ে হলুদ তো বেশ ভালোই ফুটে উঠেছে। দেখবি তোর বর তোকে অনেক ভালোবাসবে। ঈশিতার আগে হাত মুষ্টিবদ্ধ করে নেয়, মনে মনে বলে ওঠে, ওই লোকের ভালোবাসা আমার চাই না। আর বর, বিয়েটা হলে তো উনি আমার বর হবে, না হবে এই বিয়ে, আর না উনি হবেন আমার বর। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হবার পর ঈশিতার মামাতো বোন তার হাতে ফোন দিয়ে বলে, দুলাভাই কল করেছে, কথা বলে নাও আপু। ঈশিতার একদম ইচ্ছা ছিল না আয়ুষের সাথে কথা বলার, কিন্তু তাকে বলতে হলো। আয়ুষ ভিডিও কল করেছিল। ঈশিতাকে মুগ্ধ হয়ে কিছুক্ষণ দেখে বলে, তোমাকে অনেক সুন্দর লাগছে। যা বলার জন্য ফোন করেছেন সেটা বলুন। ঈশিতার স্পষ্ট কথা। আয়ুষ একটু নড়ে চড়ে বসলো, অতঃপর বলল, তুমি যে বিয়েতে আর কোনো ঝামেলা করোনি, চুপচাপ বিয়েতে রাজি হয়ে গেছো, এই জন্য ধন্যবাদ। দেখিও আমি তোমার সব ইচ্ছা পূরণ করবো, তোমার পাশে থাকবো। ঈশিতার সাথে সাথে সেই ফোনটা রেখে দিয়ে বলে, সেই সুযোগ আমি আপনাকে দিব না। ঐশী গুলশেনারা বেগমের কক্ষে আসেন। একটু পরে আয়ুষ বরযাত্রীদের সাথে নিয়ে ঈশিতাদের বাড়িতে যাওয়ার জন্য রওনা দিবে। যত সময় এগোচ্ছে ঐশীর মন ততটাই দুর্বল হচ্ছে। হারানোর যন্ত্রণা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। গুলশেনারা বেগম ঐশীকে দেখে বলেন, তুই এখানে কি করছিস ঐশী? বরযাত্রী যাবি না? ঐশী কোনো কথা না বলে গুলশেনারা বেগমের কাছে গিয়ে তার কোলে মাথা রেখে কাঁদতে থাকে। গুলশেনারা বেগম ভ্যাবাচেকা খেয়ে বলেন, তুই এভাবে কাঁদছিস কেন? আমি মেনে নিতে পারছি না দাদি। আয়ুষ ভাইয়া এভাবে অন্য কারোর হয়ে যাবে, সেটা আমি মেনে নিতে পারছি না। গুলশেনারা বেগম অবাক হয়ে যান। ঐশী মাথাটা তুলে বলেন, এসব কি বলছিস তুই? এসব কথার মানে কি? তুই কি আয়ুষকে? ঐশী মাথা দুপাশে নাড়িয়ে বলে, হ্যাঁ, আমি ভালোবাসি আয়ুষ ভাইয়াকে। গুলশানারা বেগমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তিনি বলেন, তুই এই কথা আমায় আজ বলছিস? আগে বলিসনি কেন বোকা মেয়ে? আজ তো আমি চাইলেও তোর জন্য কিংবা কিছু করতে পারবো না। আমি আগে বলিনি কারণ আয়ুষ ভাইয়া নিজের থেকে অন্য একটা মেয়েকে বিয়ে করতে চেয়েছে। তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি আমাকে চান না। কাঁদিস না সোনা, আল্লাহর উপর ভরসা রাখিস। তুই যখন এত কিছু বুঝেছিস তখন এটুকু বুঝবি যে আয়ুষ তোর ভাগ্যে নেই। আল্লাহ তোর ভাগ্যে আয়ুষকে লিখে রাখেননি। এটাই তো আমি মেনে নিতে পারছি না দাদি। যেই মানুষটাকে আমি এত ভালোবাসলাম তাকে কখনো পাবো না, নিজের চোখের সামনে আর একজনের সাথে সংসার করতে দেখতে হবে। হায় আল্লাহ, তোর এই কষ্ট যে আমার সহ্য হচ্ছে না ঐশী, কিন্তু আমি এখন নিরুপায়। দাদি, আমার বুক ফেটে যাচ্ছে দাদি, আমার বুক ফেটে যাচ্ছে। আমার মনে হচ্ছে কেউ আমার বুক দিয়ে চাকু ঘোরাচ্ছে। গুলশানারা বেগম ঐশীকে শক্ত করে আঁকড়ে ধরে বলেন, শক্ত হ ঐশী, এখন তোকে অনেক শক্ত হতে হবে, অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হবে। আল্লাহ তোর সহায় হোক। ঐশী নিজেকে সামলে এসে দাঁড়ালো বাইরে।
গুলশানারা বেগম ঐশীকে সাথে আসতে বারণ করেছিল, কিন্তু ঐশী এক প্রকার জেদ করে আয়ুষের বরযাত্রী হতে এসেছে, কারণ সে নিজের চোখে দেখতে চায় ভাগ্য তাকে কতটা কষ্টের সম্মুখীন করতে পারে। কেঁদে কেঁদে ঐশীর চোখ ফুলে লাল হয়ে গেছে। নাহিদ দূরে দাঁড়িয়ে ঠাহর করলো সেটা, আর মনে মনে বলল, একদিন আমি আপনার সব কষ্টের কারণ খুঁজে বের করে সব কষ্ট দূর করে দেব ঐশী, এটা আমার প্রতিজ্ঞা। ঈশিতাদের বাড়িতে এসে উপস্থিত হয়েছে বরপক্ষ। সবাই তাদের খাতির যত্ন করতে ব্যস্ত হয়ে পড়ল। এদিকে সবার মাঝে ঐশীকে বড্ড বিচলিত লাগলো। সে একবার সামনাসামনি দেখতে চায় ওই ভাগ্যবতী মেয়েকে, যে তার শখের পুরুষকে পাবে। তাই ঐশী এগিয়ে গিয়ে পাত্রীপক্ষের একজনকে বলল, আমি ঈশিতার সাথে দেখা করতে চাই, আমাকে একটু ওর সাথে দেখা করিয়ে দিতে পারবেন? ঐশী যেতে লাগলো। যাওয়ার পথে হঠাৎ কারোর সাথে ধাক্কা খেলো। যার সাথে ধাক্কা খেলো সে একটা মেয়ে, তার গায়ে কালো চাদর জড়ানো, ভীষণ তাড়াহুড়ায় আছে মনে হলো, দৌড়ে চলে যাচ্ছে বাইরের দিকে। ঐশীর নজর গেল ও মেয়েটার পায়ের দিকে, আলতা পরা খালি পা। ঐশী যার পণ্যায় অবাক হলো, কিন্তু পাত্তা দিল না। ঐশী ঈশিতার রুমে গিয়ে দেখলো রুম ফাঁকা। যার সাথে সে এসেছিল তাকে জিজ্ঞাসা করলো, ঈশিতা কোথায়? সে ঈশিতাকে ডাকতে লাগলো, এদিক ওদিক খুঁজতে লাগলো, কিন্তু ঈশিতাকে কোথাও পাওয়া গেল না। ঐশীর হঠাৎ একটু আগে চাদর জড়ানো মেয়েটার কথা মনে পড়লো। তাহলে কি ওই মেয়েটাই ঈশিতা? তাহলে কি মেয়েটা পালিয়েছে? ঐশী হঠাৎ করে ভীষণ আনন্দ বোধ হলো। তবে কি আল্লাহ তার দিকে মুখ তুলে চাইলো? এবার কি ভাগ্য তাকে সাহায্য করবে আয়ুষ ভাইয়াকে নিজের করে পেতে? বউ পালিয়েছে এই কথাটা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়লো সবার মাঝে। মানুষ কানাঘুষা শুরু করে দিল। সবাই নানা রকম কথাবার্তা বলছে। আয়ুষ শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। ইসমাইল হোসেন কাঁদো কাঁদো মুখে সবার সম্মুখে এসে বলে, আমি ভাবতেও পারিনি এমন কিছু হবে। আলতাফ তালুকদার রেগে গেছে ভীষণ। তিনি ইসমাইল হোসেনকে রাগী সুরে বলেন, আপনার জন্য আমার সম্মান ডুবে যেতে বসেছে, আর আপনি এখানে নাটক শুরু করেছেন? জাহানারা বেগম আজ রুষ্ট হলেন ঈশিতার উপর। নিজের ছেলের পছন্দের কথা ভেবে তিনি রাজি হয়েছিলেন। তাছাড়া মেয়েটাকেও তার অনেক ভালো লেগেছিল, কিন্তু সেই মেয়েটা যে এমন কিছু করবে সেটা তার কাছে কল্পনাতীত। তিনিও এখন আর কিছু বলতে পারছেন না। ঐশী চুপ করে এসে একপাশে দাঁড়িয়ে আছে। এখানে বড়দের মাঝে সে আর কিছু বলতে চায় না। এমন সময় গুলশানারা বেগমের নজর যায় ঐশীর দিকে। ঐশীর দিকে তাকিয়ে তিনি কিছু একটা ভাবেন। পরবর্তীতে সবার সম্মুখে এসে বলেন, ওই মেয়েটা যখন পালিয়ে গেছে তখন আর এসব বলে কি লাভ? এখানে থাকা মানে নিজের সম্মান নষ্ট করা। চলো এখান থেকে আমরা বাড়িতে গিয়ে বসে কথা বলি। আমি যখন এখানে বিয়ে করতে এসেছি তখন বিয়ে করে বউ না নিয়ে যাব না। তোর বউ তো পালিয়ে গেছে, এখন তুই কাকে বিয়ে করবি? আমি যাকে বিয়ে করতে এসেছি তাকে বিয়ে করব, অন্য কাউকে নয়। আয়ুষের এমন কথা শুনে ঐশীর জমা আসা নিভে যায়। সে বুঝতে পারে আয়ুষের মনে ঈশিতার জন্য আবেগ কতটা জোরালো, যেই কারণে এত কিছুর পরেও সে ঈশিতাকে বিয়ে করতে চাইছে। অথচ আয়ুষের মনে তার জন্য কোনো জায়গা নেই। ঐশী মেনে নেয় বাস্তবতাটাকে। একটা দীর্ঘশ্বাস ফেলে তাকায় আকাশের দিকে। আকাশে ভেসে যাওয়া মেঘ দেখে বলে, আমার ভাগ্য আমায় কোথায় ভেসে নিয়ে যাবে আমি জানি না, তবে আমি ভেসে যেতে প্রস্তুত সম্পূর্ণ। ভাগ্যের ভেলায় চড়ে উঠেছি আমি। ঈশিতা রেল স্টেশনে দাঁড়িয়ে আছে। একটু পরে রেলগাড়ি চলে আসবে। ঈশিতার ভীষণ ভালো লাগছে ওখান থেকে পালিয়ে আসতে পেরে। সে জানে না এখন কোথায় যাবে, কি তার ভবিষ্যৎ হবে, কিন্তু সে চেষ্টা করবে নিজের জন্য ভালো কিছু করার। অন্তত এই বিয়েটা করে নিজের বিবেকের কাছে ছোট হয়ে যেতে হবে না। ঈশিতা ট্রেনের জন্য অপেক্ষা করছিল। এই ট্রেনে করে সে ঢাকা থেকে চট্টগ্রামে চলে যাবে। চট্টগ্রামে ঈশিতার এক প্রিয় বান্ধবী রয়েছে, তার সাথে দেখা করে কিছু একটা হবে এই আশায়। কিন্তু ট্রেনও আজ লেট করছে। বিরক্তিতে কপাল কুঁচকে যাচ্ছে ঈশিতার। এর মধ্যে সে ব্যাগ চেক করে বুকিং করা ট্রেনের টিকিটটা খুঁজে, কিন্তু পায় না। ঈশিতার মাথায় হাত। এখন কি করবে সে? এখন তো এমনি ঈদের জন্য ভিড় বেশি, আগে থেকে বুকিং করা না থাকলে মোটেও সিট মিলবে না। ঈশিতা দীর্ঘশ্বাস ফেলে। বোধহয় তাড়াহুড়ো করে টিকিটটা কোথাও পড়ে গেছে। ঈশিতার কোনো উপায়ান্তর পেল না, সেখানেই বসে রইল চুপটি করে। এমন সময় ট্রেন এলো, আবার তার চোখের সামনে চলেও গেল। কিন্তু ঈশিতাকে বসেই থাকতে হলো সেখানে। আর কোনো উপায় না পেয়ে ঈশিতা ভাবলো আজকের রাতটা স্টেশনেই কাটিয়ে দেবার কথা। তারপর কাল না হয় একটা ব্যবস্থা করা যাবে, আগে বিয়েটা ভেঙে যাক। ঈশিতা মাথা নিচু করে স্টেশনেই বসেছিল। এমন সময় কেউ তার সামনে রেলের টিকিট দেখিয়ে বলে, এটা খুঁজছো বুঝি? ঈশিতা চোখ তুলে তাকাতেই অবাক হয়। আয়ুষ তার সম্মুখে দাঁড়িয়ে। ঈশিতার মুখ দিয়ে আর কোনো কথা বেরো হয় না। আয়ুষ সামান্য হেসে বলে, তোমার আমার বিয়েটা হওয়ার বুঝি আল্লাহর ইচ্ছে ছিল, তাই দেখো তুমি চেয়েও পালাতে পারলে না, টিকিটটা পড়ে রইল। আমি কিছুতেই আপনাকে বিয়ে করব না। আমিও ঠিক করে নিয়েছি, বিয়ে করলে তোমাকেই করব। আমি রাজি না থাকলে এই বিয়ে হবে না। তোমাকে রাজি করেই বিয়ে করব। কোনো ধরনের কোনো সিন ক্রিয়েট করলে কিন্তু আমি চিৎকার করে লোক জড়ো করব। কাজী সাহেব আপনি আসুন জলদি। কাজীকে দেখে ঈশিতা রেগে গেল, বলল, উনি এখানে কি করছেন?
কাজী হিসেবে যা কাজ তাই করতে এসেছেন। আজ না হয় কমলাপুর রেল স্টেশনে আমাদের ইউনিক একটা বিয়ে হলো। অসম্ভব, আমি আপনাকে কিছুতেই বিয়ে করব না। আয়ুষ এবার ঈশিতাকে তার মায়ের লেখা একটা চিঠি দেখায়, যেটা ঈশিতার থেকে তার বাবা লুকিয়ে রেখেছিল। ঈশিতা চিঠিটা দেখেই বুঝতে পারে এটা তার মায়ের লেখা। যদিও তার মা তেমন শিক্ষিত ছিল না, কিন্তু অক্ষর জ্ঞান ছিল, তিনি অল্প স্বল্প লিখতে পারতেন। চিঠিতে ঈশিতার মা হুসনেয়ারা লিখে গেছেন তিনি বিশ্বাস করেন ঈশিতা কোনো অন্যায় করেনি, কিন্তু সবাই তাকে বলছিল ঈশিতার পরীক্ষায় নকল করতে গেছে, এটা তিনি সহ্য করতে পারেননি। ঈশিতাকে নিয়ে তার ছিল অনেক স্বপ্ন, এই স্বপ্ন ভেঙে যাওয়ার দুঃখ ছিল তার কাছে অনেক বড়, কিন্তু তবুও তিনি চান ঈশিতা ঘুরে দাঁড়াক, সফল হোক জীবনে। নিজের মায়ের চিঠি পড়ে অঝরে কান্না করতে থাকে ঈশিতা। আয়ুষ বলে, আমি বুঝতে পেরেছি এখন তোমার মনের অবস্থাটা, কিন্তু তোমার মায়ের ইচ্ছা পূরণে তোমাকে কেবল একমাত্র আমি সাহায্য করতে পারি। তাই আমি চাই তুমি এই বিয়েটা করে নাও। ঈশিতা আবেগশূন্য চোখে তাকায় আয়ুষের দিকে। লোকটার প্রতি তার এক আকাশ পরিমাণ ঘৃণা, কিন্তু এই মুহূর্তে এনার থেকে সাহায্য নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কেননা এখান থেকে বাড়িতে ফিরলে তার বাবা নিশ্চয়ই তাকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিবে, আর তাহলে ঈশিতা তার মায়ের স্বপ্ন আর পূরণ করতে পারবে না। আর বান্ধবীর কাছে যাওয়ারও উপায় নেই, কারণ তার জমানো সব টাকা দিয়ে টিকিট কেটেছিল, কিন্তু ট্রেনটাই মিস হয়ে গেল। তাই ঈশিতা আস্তে করে বলে, আমি রাজি, কাজীকে বিয়ে পড়ানো শুরু করতে বলুন। গুড গার্ল। কাজী বিয়ে পড়ানো শুরু করেন। অবশেষে রেল স্টেশনে আয়ুষ ঈশিতার বিয়েটা হয়ে যায়। ঐশী চুপ করে একপাশে বসেছিল। গুলশানারা বেগম ঐশীর কাছে এসে বলে, তুই চিন্তা করিস না, ওই মেয়ে ফিরে এলেও আমি এই বিয়েটা হতে দেব না। এমন পালাটু মেয়েকে বাড়ির বউ করা যায় না। তোর সাথেই আয়ুষের বিয়ে দেব আমি। আয়ুষ ভাইয়া যে আমায় পছন্দ করে না, তার মনে যে আমার প্রতি কোনো অনুভূতি নেই। বিয়ের পর এমনি হয়ে যাবে। না দাদি, এমন হয় না। যদি ঈশিতা ফিরে আসে, তাহলে তুমি বিয়েতে কোনো বাগড়া দেবে না? কথা দাও আমায়। এটা তুই কি বলছিস ঐশী? আয়ুষকে অন্য কারো হয়ে যেতে তুই দেখতে পারবি? যার মনে আমার কোনো স্থান নেই, তার জীবনে স্থান পেয়ে কষ্ট ছাড়া অন্য কিছু কি পাবো? কিন্তু কোনো কিন্তু নয় দাদি। তুমি ঈশিতার প্রতি আয়ুষ ভাইয়ার কেয়ার দেখোনি? ও পালিয়ে গেছে জেনেও কিভাবে ওকে খুঁজতে ছুটলো। এরপর আর কি বলার আছে আমাদের? নিশ্চয়ই দুটোতে মিলে কোনো ফোন দিয়ে আসছে। এ আল্লাহ, তুমি দেখো আয়ুষ যেন ঈশিতাকে খুঁজে ফিরিয়ে আনে। আমি ঈশিতাকে ছেলের বউ হিসেবে মেনে নিতে পারবো, তাও এই পঙ্গু ঐশীকে মেনে নিতে পারবো না। আমার দিকে মুখ তুলে তাকিও আল্লাহ। গুলশানারা বেগম চুপ হয়ে গেলেন। কার জন্য লড়বেন তিনি? ঐশী তো নিজের ইচ্ছাতেই সরে যেতে চাইছে। এদিকে জাহানারা বেগম দূর থেকে দাদি নাতনিকে পর্যবেক্ষণ করে বলেন, ঈশিতার হাত ধরে তালুকদার বাড়িতে প্রবেশ করলো আয়ুষ। তার পরিবারের সবাই অদ্ভুত চোখে তাকিয়ে আছে তাদের পানে। যে মেয়ে তাদের পরিবারের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়ে এভাবে পালিয়ে গেল, তাকেই কিনে এই বাড়িতে নিয়ে এসেছে আয়ুষ। এটা মেনে নিতে পারলেন না আয়ুষের দাদি গুলশানারা বেগম। তিনি রাগী সুরে বলে উঠলেন, খবরদার আয়ুষ, এই মেয়েকে এই বাড়িতে তুলবি না। ওকে যেখান থেকে নিয়ে এসেছিস সেখানেই ফিরিয়ে দিয়ে আয়। ওর জন্য আমাদের পরিবারের মুখে চুনকালি পড়েছে। আয়ুষের বাবা আলতাফ তালুকদারও নিজের মায়ের সুরে সুর মিলিয়ে বলে, আম্মু ঠিক বলেছে আয়ুষ, এই মেয়ে যা করেছে তারপর আর এ বাড়িতে ওর ঠাঁই হবে না। আমরা কত সম্মান দিয়ে ওকে এ বাড়ির বউ করে আনতে চেয়েছিলাম, অথচ ও আমাদের সব সম্মান ধূলিসাৎ করে দিল। এসব কিছুর মাঝে জাহানারা বেগম চেয়েও কিছু করতে পারছেন না। তিনি তো চান ঈশিতার সাথে যেন আয়ুষের বিয়ে হোক। মেয়েটা না একটু ভুল করেছে, তবুও তিনি চান এই মেয়েকে ছেলের বউ করতে, যাতে ঐশী কোনোভাবেই তার ছেলে জীবনে প্রবেশ করার সুযোগ না পায়। আয়ুষ ঈশিতার হাত শক্ত করে দৃঢ়তার সহিত বলল, আমি ঈশিতাকে বিয়ে করেছি, ও আমার স্ত্রী হয়, তাই আমার স্ত্রী হিসেবে ওর সম্পূর্ণ অধিকার আছে এ বাড়িতে থাকার। আয়ুষের কথা শুনে জাহানারা বেগম বাদে উপস্থিত সবার মুখ কালো হয়ে যায়। গুলশানারা বেগম বলেন, কি বলছিস তুই? তুই এই মেয়েটাকে বিয়ে? হ্যাঁ, করেছি ওকে বিয়ে। এভাবে কিভাবে তুই বিয়েটা করলি? আমাদের মতামতের কোনো দাম নেই তোর কাছে? আম্মা, তুমি বলো তোমার কি সিদ্ধান্ত? তুমি অনুমতি না দিলে আমি এই মেয়েকে ছেলের বউ হিসেবে গ্রহণ করব না। কিছুতেই ওকে এ বাড়িতে ঠাঁই দেব না। জাহানারা বেগম এবার আর চুপ থাকতে পারলেন না। আয়ুষ ঈশিতার হয়ে বলে উঠলেন, এটা তুমি কি বলছো আয়ুষের বাবা?
ওদের বিয়েটা যখন হয়ে গেছে তখন আর এসব বলে কি হবে। মানছি মেয়েটা একটু অন্যায় করে ফেলেছে, কিন্তু তাই বলে তুমি নিজের ছেলের বউয়ের সাথে জুলুম করবে? তুমি চুপ থাকো। এই মেয়ের সাথে যাই করি সেটা জুলুমের পর্যায়ে যাবে না। যে মেয়ে বিয়ে ছেড়ে পালিয়ে যায় তার চরিত্র কতটা ভালো জানাই যায়। ক্ষমা করো বাবা, কিন্তু তুমি আমার স্ত্রী সম্পর্কে এরকম কথা বলতে পারো না। ও তোমার বৌমা হয়। গুলশানারা বেগম কিয়ং কর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে রইলেন। তার পরিবারে এত বড় সমস্যার উদ্রব আগে কখনো হয়নি। তিনি এখনো বুঝতে পারছেন না এই সমস্যার মোকাবেলা কিভাবে করবেন। এমন সময় সবার মাঝে উপস্থিত হলো ঐশী। সে এসে গুলশানারা বেগমের উদ্দেশ্যে বলল, দাদি, তুমি এই অশান্তি থামাও। বিয়েটা যখন হয়ে গেছে তখন আর এইসব বলে কি লাভ? তুমি মেনে নাও সব কিছু। আত্মীয় স্বজন সব দাঁড়িয়ে তামাশা দেখছে, এতে করে আমাদের পরিবারেরই মান সম্মান নষ্ট হচ্ছে। কিন্তু কোনো কিন্তু নয় দাদি, তুমি তো আমার সব কথা মানো, তাহলে এই কথাটা মেনে নাও। আপাতত এসব ঝামেলা বন্ধ হোক, তারপর আমরা পারিবারিকভাবে বসে ঠান্ডা মাথায় সবকিছু মিটমাট করে নেব। তুই ঠিকই বলেছিস ঐশী। এমনি আমাদের পরিবারের অনেক অপমান হয়েছে, এখন আরও হচ্ছে। এসব থামানো দরকার। আলতাফ, তুই তোর ছেলে আর ছেলের বউকে নিয়ে ঘরে আয়। বিয়েটা যখন হয়ে গেছে তখন আর এসব বলে লাভ নেই। যা কথা হবার পরে হবে। বলেই গুলশানারা বেগম নিজের ঘরের দিকে রওনা দেন। আলতাফ তালুকদার রাগে গজগজ করতে করতে জাহানারা বেগমকে বললেন, তুমি ওদের রুমে পৌঁছে দাও। আমার আর এত ঝামেলা ভালো লাগছে না। যা খুশি করো তোমরা। বলে তিনিও হনহন করে নিজের রুমের দিকে চলে যান। ঐশী এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আয়ুষ ও ঈশিতার দিকে। যদিও ঈশিতার বয়স কম, তবুও মেয়েটার উচ্চতা যথেষ্ট। ঐশীর থেকেও লম্বা হবে হয়তো। দুজনকে পাশাপাশি অনেক সুন্দর মানিয়েছে। আয়ুষের জন্য একতরফা অনুভূতি মনে লুকিয়ে কষ্ট পাচ্ছিল ঐশী, তবুও সব সহ্য করে নিচ্ছিল। তার কষ্টের বিনিময়েও না হয় সুখে থাক তার ভালোবাসার মানুষটা। ঈশিতাকে আয়ুষের ঘরে পৌঁছে দিয়ে জাহানারা বেগমও রাগ দেখাতে শুরু করেন ঈশিতার উপর। বলেন, এটা তুমি কি করলে ঈশিতা? তোমাকে আমার পছন্দ এটা তুমি কি করলে ঈশিতা? তোমাকে আমার কত পছন্দ ছিল জানো? আমার ছেলেও তো তোমাকে কত পছন্দ করত। তুমি শুধু শুধু পালিয়ে গিয়ে আমাদের পরিবারের ফেস লস করলা। এজন্য তোমার শ্বশুর আর দাদি শাশুড়ি তোমার উপর চটে আছেন। আমারও রাগ হচ্ছে। শুধুমাত্র আয়ুষের মুখের দিকে তাকিয়ে আমি সবটা মেনে নিচ্ছি। আয়ুষ আমাকে সবটাই বলেছে তোমার ব্যাপারে। দেখো, মানুষের জন্ম মৃত্যু সব আল্লাহর হাতে। তোমার মায়ের যতটুকু আয়ু ছিল তিনি ততটুকুই বেঁচে ছিলেন। হয়তো তার মৃত্যুর আগে যা ঘটেছিল সব উসিলা মাত্র। তুমি এর জন্য শুধু শুধু আমার ছেলেটাকে ভুল বুঝছো। ঈশিতা প্রতি উত্তরে কিছু বলে না। জাহানারা বেগম ঈশিতার মাথায় হাত বুলিয়ে বলেন, এখন থেকে আমি তোমার শাশুড়ি। শাশুড়ি কিন্তু মায়ের মতোই হয়। তুমি আমাকে নিজের মা মনে করতে পারো। আয়ুষের সাথে কোনো ঝামেলা বাড়িও না। স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্ক বজায় রেখো। আর একটা কথা, ওই ঐশী মেয়েটা আছে না, ওর থেকে দূরে থাকবে এবং আয়ুষকেও ওর থেকে দূরে রাখবে। ও একটা বিষাক্ত কালনাগিনী। জাহানারা বেগমের কথা শুনে কিছুটা অবাক হয়ে গেল ঈশিতা। ঐশী মেয়েটাকে যতটা দেখেছে তার তো খারাপ মনে হয়নি। মেয়েটার পায়ে সমস্যা, ক্র্যাচ সাথে করে হাঁটে। ঐশীর কথা ভাবলো ঈশিতা, সত্যি কি মেয়েটা খারাপ নাকি? হতেও পারে। জাহানারা বেগম যখন বলছেন তখন এমনই হবে। এমনিতেও ঈশিতার সংসার করার কোনো ইচ্ছা নেই। সেই বিয়েটা শুধু নিজের মায়ের শেষ ইচ্ছা পূরণের জন্য করেছে। তবে তার সাথে কেউ বিনা কারণে কোনো খারাপ কিছু করতে হলে ছেড়ে দেবে না একদম। জাহানারা বেগম ঈশিতার কাছে ঐশীর নামে আরো অনেক খারাপ কথা বলতে থাকে। এতে করে ঐশীর প্রতি খারাপ ধারণা তৈরি হতে থাকে ঈশিতার। নামিরা নাহিদ বসে বসে আয়ুষ ঈশিতার বিয়ে নিয়ে কথা বলছিল। নামিরা তো ঈশিতাকে এক হাত নিচ্ছিল, বলছিল, ওই ঈশিতা মেয়েটাকে আমার একদম সুবিধার মনে হয় না। কিভাবে বিয়ের দিন পালিয়ে গেল? আয়ুষ ভাইয়া যেন কেন ওকে বিয়ে করতে গেল আমি বুঝলামই না। সেই সময় ঐশী সেখানে এসে পড়ে। নামিরার কথা তার কর্ণগোচর হয়। সে বলে ওঠে, কারোর সম্পর্কে না জেনে এমন কথা বলা উচিত নয় আপু। হতেও পারে মেয়েটা কোনো সমস্যায় পড়েছিল। ঐশীর কথা শুনে ভীষণ ভালো লাগে নাহিদের। ঐশীর ব্যবহার দেখে সে যেন আরো বেশি করে ঐশীর প্রতি দুর্বল হচ্ছে। এই কয়দিনে নাহিদ বুঝে গেছে ঐশী ভীষণ বুঝদার এবং ম্যাচিউরড একটা মেয়ে।
যা তার প্রতি মুগ্ধতা বাড়িয়ে দিচ্ছে। এরই মাঝে আয়ুষ বসার ঘর অতিক্রম করে নিজের রুমের দিকে যাচ্ছিল। তাকে যেতে দেখে নাহিদ উঠে গিয়ে পথ আটকে বলল, কোথায় যাচ্ছ ব্রো? কোথায় আবার? রুমে যাচ্ছি। ও হ্যাঁ, আজ তো তোমাদের বাসর। যাই হোক, বিয়ের সাক্ষী তো হতে পারলাম না, কিন্তু বাসর ঘরে যাওয়ার আগে আমাদের হাদিয়া তো দিয়ে যাও। হাদিয়া মানে? বেশি কিছু না, আমরা 3 জন আছি, 3 জনকে 5,000 করে, মোট 15,000 টাকা দাও। নাহিদ, কি করছিস? তুই কি ছোট বাচ্চা হয়ে গেলি নাকি? কোনো ব্যাপার না, এই নিয়ে হাদিয়া 15,000 টাকা, 3 জনে মিলে ভাগ করে নিস। বলেই আয়ুষ চলে যায় নিজের রুমের দিকে। আয়ুষ তো টাকা পেয়ে মহা খুশি। ঐশীর হাতে 5,000 টাকা দিয়ে বলে, এই নাও তোমার ভাগ। বলেই সে বাকি 10,000 টাকা নিজের পকেটে ঢোকায়। নামিরা এসে বলে, আমার ভাগ কোথায়? তোর ভাগ নেই? খুব তো বলছিলি আমি বাচ্চামো করছি, তো এখন টাকা নিতে এসেছিস কেন? এই নিয়ে দুই ভাই বোনের মাঝে খুনসুটি শুরু হয়। এদিকে ঐশী টলমল চোখে আয়ুষে যাওয়ার পানে তাকিয়ে থাকে। তার প্রিয় মানুষটা আজ সম্পূর্ণরূপে অন্য কারো হয়ে যাবে। এটা মেনে নেওয়া যে ভীষণ কষ্টকর। আয়ুষ বাসর ঘরে প্রবেশ করে দরজা লাগিয়ে দিল। ঈশিতা তড়িৎ উঠে বসলো। ভয় লাগছিল তার খুব। তার শাড়ির আঁচলের তলায় লুকানো ছিল একটা চাকু। ঈশিতা ভেবেই রেখেছে আয়ুষ যদি তার কাছে আসার চেষ্টা করে তাহলে সে আজ রক্তারক্তি বাঁধিয়ে দিবে। আয়ুষ বাসর ঘরে এসে ঈশিতাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে বলে, আমি কোনো কাপুরুষ নই যে তোমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে স্বামীর অধিকার ফলানোর চেষ্টা করব। তাই নিজের বিজনেস যেটা লুকিয়ে রেখেছো সেটা বের করে ফেলে দাও। ঈশিতা চাকুটা বের করলো, অতঃপর সেটা মেঝেতে ফেলে দিয়ে বলল, আপনি কিন্তু নিজের কথাটা রাখবেন, একদম আমার কাছে আসবেন না। ঈশিতা চাকুটা ফেলে দিতে আয়ুষ তার কাছে গিয়ে খপ করে ঈশিতার হাতটা ধরে ফেললো। ঈশিতা ভয় পেল প্রচুর। আমতা আমতা করে বলল, কি করছেনটা কি? ছাড়ুন আমায়। আপনি কিন্তু কথা দিয়েছিলেন যে। ঈশিতাকে পুরো কথা বলার সুযোগ না দিয়ে আয়ুষ তার মুখ চেপে ধরে বলে, একদম চুপ। আমি তোমার অনেক কথা শুনেছি, এবার আমি বলবো আর তুমি শুনবে। ভয় নেই, আমি জোর জবরদস্তি করবো না, শুধু কিছু কথা বলবো যা তোমার শোনা প্রয়োজন। এটা বলে সে একটু দম নিয়ে বলে, আমি বোর্ডের সাথে যোগাযোগ করেছি। তুমি যে নির্দোষ সেই ব্যাপারে প্রমাণও উপস্থাপন করেছি, তাই তারা এই ব্যাপারে বিবেচনা করে দেখেছে তোমার এক্সপায়ার লেটার বাতিল হয়েছে। এই বছরে তুমি এসএসসি পরীক্ষা দিতে পারবে, তাই এখন থেকে ভালো করে প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। আর কিন্তু বেশি সময় নেই এসএসসি পরীক্ষার। বলে ঈশিতার মুখ থেকে হাতটা সরিয়ে দেয়। ঈশিতা জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলে, যাই হোক না কেন, আমি কিন্তু আপনার সাথে সংসার করতে ইচ্ছুক নই। আমি তোমায় জোর করে সংসার আটকে রাখবো না। তুমি এসএসসি পাস করে তারপর একটা ভালো কলেজে অ্যাডমিশন পেলে আমি হোস্টেলে রাখার ব্যবস্থা করব। তারপর তুমি ওখানে গিয়ে পড়াশোনা করিও। এরপর চলে আমাকে তুমি ডিভোর্স দিয়ে নিজের ভবিষ্যৎ নিজে গড়ে তুলতে পারবা। ঈশিতার স্বস্তির নিঃশ্বাস নেয়। সে এমনটাই চাইছিল। ঈশিতার লক্ষ্য জীবনে বড় কিছু করা, সংসার করা নয়। এই জন্য ঈশিতা চায় যে কোনো মূল্যে এই সংসার থেকে মুক্তি। আয়ুষ সোফায় গায়ে লিয়ে বলে, তুমি কি বিজনেসও? কাল আমি তোমাকে বই এনে দেবো, তুমি পড়াশোনা শুরু করো। আর কিছুদিন একটু এখানে মানিয়ে নেও। আর এইসব কিছুকে আমার দয়া মনে করার কোনো দরকার নেই। আমার অপরাধ বোধ থেকে আমি এসব কিছু করেছি। আমি চাই না আমার জন্য তোমার মায়ের সেই ইচ্ছাটা অপূর্ণ থাকুক। তুমি ভালোভাবে পড়াশোনা করিও। ঈশিতাও এত কিছু না ভেবে বিছানায় শুয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে ঈশিতা দেখে আয়ুষ নিজের রুমে নেই। ঈশিতার এত কিছু না ভেবে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। বাইরে আসতেই দরজায় কেউ নক করলো। ঈশিতা গিয়ে দরজা খুলতেই দেখতে পেল জাহানারা বেগম দাঁড়িয়ে আছেন। ঈশিতা তাকে দেখে মৃদু হেসে বলল, আন্টি আপনি? আন্টি না, আমাকে মা বলো। তুমি বুঝি এখনই ঘুম থেকে উঠলা? জি। ও আচ্ছা, ঠিক আছে, দ্রুত আমার সাথে নিচে চলো। নিচে গিয়ে সবাইকে চা খেতে দাও। সংসারে কাজ করলেই তো সবাইকে ইমপ্রেস করতে পারবে। ঈশিতা বুঝতে পারল না তার কি করার দরকার। সে তো এখানে সংসার করতে আসেনি, এসেছে পড়াশোনা করার জন্য। ঈশিতার এমন ভাবনার মাঝে জাহানারা বেগম তাকে এক প্রকার টেনে নিয়ে গেল। ঈশিতাকে রান্নাঘরে নিয়ে গিয়ে তার হাতে চায়ের কাপ তুলে দিয়ে বলল, যাও, তোমার শ্বশুর আর দাদি শাশুড়ি ওখানে বসে আছেন, ওনাদেরকে গিয়ে চাটা দাও আর সালামও জানাবে। ঈশিতা মাথা নাড়ালো। যদিও তার এসব করার কোনো ইচ্ছে নেই, কিন্তু জাহানারা বেগমের প্রতি তার একটা মায়া তৈরি হয়েছে। উনি কত ভালো আচরণ করছেন ঈশিতার সাথে। ঈশিতার যেন মায়ের অভাবটা দূর হচ্ছে জাহানারা বেগমের সান্নিধ্য পেয়ে। তাই তার কথার অবাধ্য হতে চাইল না। চা হাতে নিয়ে চলে এলো বসার ঘরে। গুলশানারা বেগম বসে টিভি দেখছিলেন আর আলতাফ তালুকদার টিভি দেখছিলেন। ঈশিতা গুলশানারা বেগমের কাছে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম।
দাদি, এই নিন চা খান। গুলশানারা বেগম গতকালের এক ঘটনা নিয়ে ভীষণ রেগেছিল ঈশিতার উপর। এই মেয়েটার জন্য আত্মীয় স্বজনদের সামনে তাদের পরিবারের অনেক ফেস লস হয়েছে। ঈশিতাকে দেখে রাগ আবার মাথাচাড়া দিয়ে উঠল। তিনি উঠে দাঁড়িয়ে ঈশিতাকে ধাক্কা দিয়ে বললেন, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। ধাক্কার ফলে ঈশিতার হাতে গরম চা ছিটকে পড়ল। সে ব্যথায় চেঁচিয়ে উঠল। জাহানারা বেগম ছুটে এলেন। আলতাফ তালুকদারও হকচকিয়ে গেলেন। জাহানারা বেগম এসে ঈশিতাকে দ্রুত নিয়ে গেল। গিয়ে পানি ঢালতে লাগলো তার হাতে। ঈশিতা সবেমাত্র বসার ঘরে এলো। এই কাহিনী দেখে সে হতবাক। ক্র্যাচে ভর দিয়ে এগিয়ে এসে নিজের দাদিকে বলল, এটা তুমি কি করলে দাদি? মেয়েটার যদি কিছু হয়ে যেত? আমার মাথা গরম হয়ে গেছিল, কিন্তু আমি চাইনি এমন কিছু হোক। আমি তো তোমার ওকে সরি বলা দরকার দাদি। গুলশানারা বেগম তেজ দেখিয়ে বললেন, আমি কেন সরি বলবো? ওই মেয়ে আমাদের পরিবারের সাথে ইচ্ছাকৃতভাবে যেটা করেছে তার তুলনায় এটা কিছুই না। আমি তো আর ইচ্ছা করে করিনি। ও কি সরি বলেছে? তা না করে সকাল সকাল চা নিয়ে মন গলাতে এসেছে। ঐশী আর কিছু বলতে পারল না। ঈশিতার অবস্থা দেখতে রান্নাঘরের দিকে গেল। এদিকে জাহানারা বেগম ঈশিতার হাতে পানি দিতে দিতে বললেন, আমার ব্যবহারে কিছু মনে করো না, উনি একটা ইচ্ছাকৃত করেনি। তুমি বলো, কেউ যদি কারো কানের কাছে 24 ঘন্টা কারো নামে বিষ ঢালে, তাহলে কি এমন ব্যবহার করা স্বাভাবিক না? মানে? তুমি এখনো অনেক ছোট, এত সব কিছু বুঝবে না। ওই ঐশী মেয়েটা আছে না, ও তো সবসময় আমার শাশুড়ির কাছে তোমার নামে বিষ ঢালে। এই জন্যই তো উনি তোমার সাথে এমন করলেন। ঈশিতার মনে ঐশীর প্রতি নেতিবাচক ধারণা বাড়ল। এর মধ্যে ঐশী রান্নাঘরে এসে বলল, বড় আম্মু, ও কি ঠিক আছে? জাহানারা বেগম দায়সারাভাবে বললেন, হ্যাঁ ঠিক আছে। তুমি কিছু মনে করো না ভাবি, দাদি মানুষ হিসেবে খারাপ নন, তোমার ওপর রেগে আছেন তাই এমন কাণ্ড করে ফেলেছেন। সারাক্ষণ বিষ ঢাললে তো এমন হবেই। যাই হোক, এমনিতেও আমি এখানে পার্মানেন্টলি থাকবো না, তাই কারোর সাথে ঝামেলা করে লাভ নেই। তাই ঈশিতাও কোনো রিয়াক্ট করলো না। এর মাঝে আয়ুষ ছুটে এসেছে বাড়িতে। জাহানারা বেগম তাকে ফোন করে সব বলেছেন। সে এসে নিজের দাদিকে ডাকতে লাগলো। গুলশানারা বেগম বললেন, কি হয়েছে আয়ুষ, আমায় ডাকছিস কেন? জাহানারা বেগম ততক্ষণে ঈশিতাকে নিয়ে সেখানে উপস্থিত হয়। আলতাফ তালুকদার অফিসে বেরিয়ে গেছেন। ঐশী গুটি গুটি পায়ে এগিয়ে আসে। আয়ুষ ঈশিতার হাত ধরে তাকে নিজের দাদির কাছে এনে বলে, আমার স্ত্রীর কাছে এখনই ক্ষমা চাও। আয়ুষ, তুই কি বলছিস? খেয়াল আছে? তুমি তো শিখিয়ে দিয়েছো দাদি যে কারো কাছে যদি আমরা অন্যায় করি তাহলে ক্ষমা চেয়ে নিতে হয়। ক্ষমা চাইলে কেউ ছোট হয় না, এটাও তুমি বলো। তাহলে অসুবিধা কোথায়? এই মেয়েটা যেই অন্যায় করেছে তার জন্য ক্ষমা চাইছে। বড়দের থেকেই তো ছোটরা শিখবে দাদি। আয়ুষ গুলশানারা বেগমকে কথার প্যাচে ফেলে দিল। গুলশানারা বেগম আর কোনো উপায় না পেয়ে উদাস মনে বললেন, দুঃখিত। বলেই তিনি গটগট পায়ে নিজের রুমের দিকে এগিয়ে গেলেন। ঐশী স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাই হোক, সব ঝামেলা মিটল তাহলে। ঈশিতার বিয়ের পর চলে গেছে কয়েকটা দিন। এই কয়েকটা দিন তার বেশ সাধারণভাবেই গেছে। আয়ুষ তাকে বই এনে দিয়েছে। যতটা সময় পায় সে পড়াশোনা করেই কাটায়। অন্য কাজে তেমন মন নেই। জাহানারা বেগম মাঝে মাঝে তাকে টুকটাক কাজ করতে বলেন, সেটাও খুশি মনে করে নেয়। কারণ এই বাড়িতে তার শুধু জাহানারা বেগমকেই ভালো লাগে। গুলশানারা বেগম আলতাফ তালুকদার ঈশিতার সাথে কথা বলে না। ঐশী কথা বলতে চাইলে ঈশিতাই তাকে এড়িয়ে যায়। কারণ জাহানারা বেগমের কথায় ঐশী সম্পর্কে খুবই নেতিবাচক ধারণা তৈরি হয়েছে তার মনে। ঈশিতা মনে করে ঐশী ভীষণ কুটনি একটা মেয়ে, যার সঙ্গ এড়িয়ে চলাই মঙ্গল। ঈশিতা বাগানে বসে বসে বই পড়ছিল। এমন সময় জাহানারা বেগম সেই স্থানে এসে বলে, বৌমা তুমি এখানে? আমি তোমাকে সব জায়গায় খুঁজছি। ঈশিতা বই পড়া থামিয়ে জাহানারা বেগমের উদ্দেশ্যে বলে, আমাকে কিছু বলবে মা? ঈশিতা এখন জাহানারা বেগমকে মা বলে সম্বোধন করে। জাহানারা বেগম হাসি মুখে ঈশিতার পাশে বসে বলেন, তুমি বোধহয় জানো না আগামীকাল আয়ুষের জন্মদিন। ও তো তোমার স্বামী, তাই তোমাকে জানিয়ে দিলাম এবার, যাতে করে তুমি একটা ওকে সারপ্রাইজ দিতে পারো। ঈশিতা এটা জেনে খুব একটা খুশি হয় না। এমনিতেও আয়ুষকে নিয়ে তার কোনো প্রকার কোনো আগ্রহই নেই। সে তো শুধু এসএসসি এক্সাম পর্যন্ত অপেক্ষা করছে, তারপর নিজের জীবনের সঠিক পথ বেছে নেবে। জাহানারা বেগম আশেপাশে তাকিয়ে ফিসফিস করে বলেন, তুমি আয়ুষকে ভালো একটা সারপ্রাইজ দিবে। আর হ্যাঁ, দেখবে যাতে ঐশী যেন আয়ুষের কাছে ঘেঁষতে না পারে। ও কিন্তু প্রতি বছর আয়ুষকে সারপ্রাইজ দেয়।
মেয়েটার একটুও হুঁশজ্ঞান নেই। আয়ুষ এখন বিবাহিত, তাও ওকে সারপ্রাইজ দেওয়ার অধিকার একমাত্র ওর স্ত্রী মানে তোমার আছে, বুঝলা? ঈশিতা কি বুঝলো জানে না, কিন্তু জাহানারা বেগমের মন রাখার জন্য মাথা নাড়ায়। জাহানারা বেগম নিশ্চিন্ত মনে চলে যাবার পর আবার নিজের মতো বই পড়তে থাকে। জাহানারা বেগম চলে যাবার কিছুক্ষণ পর ঐশী আসে ঈশিতার সাথে দেখা করতে। ঈশিতা তাকায় ঐশীর দিকে। ঐশী হাসি মুখে তার পানে চেয়ে থাকলেও ঈশিতা ঐশীকে দেখে ভ্রু কুঁচকে গম্ভীর মুখে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। ঐশী ঈশিতার কাছে এসে বলে, কি করছো? দেখতে পাচ্ছ না বই পড়ছি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।